এবং অবিশ্বাস্যভাবে সরকারের রিবার্টালের মধ্যে আছে আমরা কি ভালো করছি সেটা তো বললো না। মাই গড, আমি না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে যখন টকশো করতাম আমি ঠিকই কথাটা শুনতাম, একটা সরকার পুষতে আমাদের অপারেটিং বাজেট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। ফলে এই কোঅপারেশনের বাস্তবতা মাথায় রেখে যারা মনে করে, বাংলাদেশের অনেকেই এখন পর্যন্ত মনে করেন, বিশ্বাস করেন, স্বপ্ন দেখেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দেবে, তাহলে এই বাস্তবতায় তো আর ইন্ডিয়াও নাই, আসলে একেবারেই নেই। ধরুন এই সুযোগ দেয়া হলো, বলা হলো যে হবে, ভারত এটা করবে না, মানে ওই যে স্পেন্ট ফুয়েল বলে না, ইয়েতে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম দেওয়া হয়, ওটার একটা পর্যায়ে ওইটার ইউরেনিয়াম কমতে কমতে শেষ হয়ে যায় না, কিন্তু একটা পর্যায়ে ওয়ার এনাফ হিট তৈরি করতে পারে না, তখন এটা বের করে ফেলে নতুন ফুয়েল দিতে হয়। সো সে স্পেন্ট ফুয়েল, ওনাকে দিয়ে আসলে লাভ কিছু হবে না, বরং ভারত লুজ করবে, এটা ভারত বুঝতে পারে। ভারত যদি বাংলাদেশে আবারও, আমি এটা আশঙ্কা করি, ভারতের ফরেন পলিসির এইটাই আমার কাছে প্রবলেম মনে হয়, তারা অ্যাবসলিউট হেজিমনি চায়, ডিক্টেটোরিয়াল হেজিমনির মতো, মানে আমি যা বলবো তা করতে হবে, 100% না হলে 80%, 70%, 50% শেখ হাসিনা তার লাগবে, সেটা অন্য কাউকে দিয়ে, এই পরিবারের বা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, কিন্তু ওটা তার লাগবে, কিন্তু এটা শেখ হাসিনাকে দিয়ে যে হবে না, এটা ভারত খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে, পারে। ইভেন আমি শ্রীরাধা দত্ত, যিনি শেখ হাসিনার খুবই অ্যাডমায়ারার ছিলেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, আমি শ্রীরাধা দত্তের প্রসঙ্গে বলি, তিনি শেখ হাসিনা ভালো নির্বাচন দেন না, চুরি করেন, করাপশন আছে, মানবাধিকার লঙ্ঘন, সবই বলতেন, কিন্তু ওনাকে রাখতে হবে বিকজ এই যে এখন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে না বাংলাদেশ জঙ্গিবাদী, এটার জন্য রাখতে হবে, এবং ভারতের এখানকার চায়নাকে ঠেকানোর জন্য তার কাজে লাগবে, এসব বলতেন। সেই শ্রীরাধা দত্ত কিন্তু এখন বলছেন শেখ হাসিনাকে আসলে ওখানে আর যাওয়ার কোন রকম কোনো বাস্তবতা নেই, আসলেই নেই, সুতরাং ওইটা নিয়ে আমাদের টেনশন। কিন্তু আপনি জঙ্গিবাদের প্রসঙ্গ যেহেতু টানলেন, নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন যে বাংলাদেশে উগ্রবাদের, যারা জঙ্গিবাদ বলছে না, উগ্রবাদের বিস্তার করছে, 5ই আগস্টের পর থেকে এরকম অন্তত গোটা বিশেক ঘটনা ঘটেছে মিনিমাম, যাতে এটা অ্যাপারেন্টলি বোঝাই যাচ্ছে যে এখানে যারা কট্টরপন্থী তাদের একটা আস্ফলন বেড়েছে, এবং সরকারের যে ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল, কিছু বিবৃতি আমরা দেখেছি, কিন্তু যেভাবে স্টেপ নেওয়ার দরকার ছিল সেটাকে নিয়েছে সরকার একেবারেই না। আমি সর্বশেষ একটা ঘটনা দিয়ে শুরু করি, এটা 20 না, আমরা যদি সংখ্যা হিসাবে ধরি সংখ্যাটা অনেক, আমি আসছি ওই জায়গায়। সর্বশেষ হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে একটা নাটক মঞ্চায়ন বন্ধ করে দিয়েছে, যে নাটকে কোনো নারী চরিত্র নেই, এবং তারা বলেছে যে এটা একেবারেই একটা গীতিনাট্য, এবং নারী চরিত্র থাকলেও বাকি, কিন্তু এবং নাম দিয়ে প্রকাশ্যে ইমাম এবং মসজিদ কমিটির যিনি সভাপতি, উনি বলেছেন এখানে কোনো নাটক হতে পারবে না। সো কিছু মানুষ মাঝে মাঝে হয় কি বেনামি তৌহিদি জনতা দিয়ে, আর কোনো ক্ষেত্রে আপনি নাম দিয়ে বলছেন। এর আগে নারীদের ফুটবল খেলার ক্ষেত্রে এক ভদ্রলোক এরকম প্রকাশ্যে বলেছেন যে আর সারা দেশে কোথায় হবে জানি না, এখানে হবে না। সো আপনি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পরও কি আপনি ব্যবস্থা নিয়েছেন, ভিজিবল করে? ইভেন নিউ ইয়র্ক টাইমস যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলো কোনটা মিথ্যা, কিছু বরং কম আছে, কিছু ওরা হয়তো সব একসাথে আনতে যায়নি ইম্পর্টেন্সের জন্য। 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি। এখন আপনি এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে কিংবা অতীতে হয়েছে তার লিগেসি এই বলে তো পারপাস, নো ওয়ে। আমি অন্তত একটা ঘটনা, যে ঘটনাটা ম্যাসিভলি ঘটেছে, সেটা হচ্ছে মাজারে হামলা কিন্তু উগ্রবাদ। এটা এই কারণে উগ্রবাদ, যখনই এই ধর্মীয় এক ধরনের সালাফিস্ট মেন্টালিটি বিভিন্ন জায়গায় ক্ষমতার দিকে যেতে চেয়েছে, সৌদি আরবে, সিরিয়াতে, তারা কিন্তু মাজার ভেঙেছে। সো ওই উগ্রবাদী আচরণ একই, 100-র মতো মাজার ভাঙা হয়েছে। এই কিছুদিন আগে, 1-1.5 সপ্তাহ আগেও একটা মাজার ভাঙা হয়েছে, এবং কোনো মাজার ভাঙার সঙ্গে যুক্ত একজনকে সরকার অ্যারেস্ট করেছে না। তাহলে নিউ ইয়র্ক টাইমস অন্য কেউ যখন রিপোর্ট করে যে বাংলাদেশ উগ্রবাদের বা ধর্মীয় উগ্রবাদের বিস্তার ঘটছে, সরকার সেটি কাউন্টার দেয় কি করে? এবং আমার কাছে খুবই দুঃখজনক লাগলো, আমি বলে ফেলতে চাই, আমার কাছে শেখ হাসিনার আমলের মতো মনে হলো, ডিনায়াল। এবং অবিশ্বাস্যভাবে সরকারের রিবার্টালের মধ্যে আছে আমরা কি ভালো করছি সেটা তো বললো না। মাই গড, আমি না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে যখন টকশো করতাম আমি ঠিকই কথাটা শুনতাম, যে আমরা কি ভালো করেছি সেটা তো বলেন না, কথা না, ভালো করবেন এটা আপনার দায়িত্ব, মানে আমি আপনাকে টাকা দিয়ে পুষি, ফর গডস সেক। একটা সরকার পুষতে আমাদের অপারেটিং বাজেট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। আমি 5.5 লাখ টাকা দিয়ে একটা সরকার পুষি, তাতে ভালো কাজই করবে, মানে সমালোচনা তো আমি করবই যখন আপনি ফেল করবেন। মানে এই জিনিসটা অবিশ্বাস্য। সরকার এটাকে অ্যাকসেপ্ট না করলে ঝুঁকি কোন জায়গায়? আপনি একটা ডিজিজের ট্রিটমেন্ট তখন করতে সিদ্ধান্ত নেন যখন আপনি বোঝেন বা স্বীকার করেন আপনার ডিজিজটা হয়েছে। আপনি তো ডিজিজ স্বীকার করছেন না, আপনি ডিনাই করছেন। সো খুবই অ্যালার্মিং সাইন। এবং একটা কথা একটু যোগ করি, ন্যারেটিভ ম্যাটার্স।
শূন্যের উপর তৈরি ন্যারেটিভে কি ইরাক ধ্বংস হয় নাই? একদম। ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করে ইরাকে ধ্বংস করে ফেলা হয়েছে। আর এই দেশে বসে আপনি তো দেখছি এখানে যথেষ্ট গ্রাউন্ড আছে, এটা শূন্যের উপরে তৈরি না। সো এটার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কেন? আমার একটা জবাব আছে। সরকার ইসলামিস্টদেরকে হাতে রাখতে চাইছে, সো কল্ড ইসলামিস্টদেরকে। কেন বলছি? আমি ভুল হলে, আমি না হলে খুশিও হব। ধরুন বিএনপি ইলেকশনের জন্য মাঠে নামবে, আজ হোক কাল হোক। তারা মাঠে নামা বলতে আমি হরতাল দিচ্ছে এখনই তা বলছি না, তারা সমাবেশ করবে, মিছিল করবে। সরকারের একটা অংশ ক্ষমতায় থেকে যেতে চায় বলে আমি মনে করি, ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায়, সেটা দৃশ্য তো বোঝাই যাচ্ছে। তো তাহলে তারা মাঠে কি একটা ফোর্স হিসাবে ইসলামিস্টদেরকে নামাতে পারে, সো দ্যাট তাদেরকে আমি একটু হাতে রাখি।